জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটেরা শনাক্ত, প্রতিশোধ শুরু জানালো তেহরান। এবারে থাকছে পৃথিবীতে হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি বলছে অ্যাটর্নি জেনারেল। এদিকে এনসিপির সমাবেশ প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আরও জানাবো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩। সব শেষে জানিয়ে দিব বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটেরা শনাক্ত, প্রতিশোধ শুরু জানালো তেহরান। ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে ইরানি গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করছে তেহরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপরিরোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে। এ প্রতিবেদনে বলা হয় এসব বিমান সেনা ও কমান্ডারদের নাম, পরিচয়, তারা কোথায় থাকে, কোন ইউনিটে কাজ করে, কোন ঘাঁটি থেকে পরিচালনা করে, সব কিছুই স্পষ্টভাবে জানা গেছে। এদের অতীত, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি সংগ্রহ করছে ইরানি গোয়েন্দারা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয়, তবুও কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান, বলছে ইরান। এ প্রতিবেদনে 2 জন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে। মেজর ইএল অ্যাশ, যিনি স্কোয়াড্রন 190 এর ডেপুটি কমান্ডার, এবং তার স্বামী বার প্রিন্স। ইএল অ্যাশ সম্পর্কে বলা হয় তিনি 1973 সালের ইয়ম কিপুরের যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর শিমন অ্যাশের নাতনি। ইরানের একটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয়, এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি গোয়েন্দা চিত্রে ধরা পড়ছে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে। এই প্রতিবেদনে ইএল অ্যাশের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়। বলেছিলেন ইরান ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে চান, তবে চ্যানেলটি বলেছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন। ইরান জানিয়েছে এই তথ্য ভান্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে। পৃথিবীতে হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি বলছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আজকের এই দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। রোববার বেলা 11:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর শুনানির পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে 24 জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচার যদি মিথ্যাচারের উপর পিএইচডি করতে চায় তাহলে তাকে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈর শাসকের যদি সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন এর সভাপতি। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এটা চাই বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এদিকে ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আজকের এই বিচার কাজ। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে আছেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য 2 আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। এদিকে আজকের এই বিচারিক কার্যক্রমের সময় এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কাঠগড়ায় হাজির রয়েছেন। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের আবেদন মঞ্জুর ট্রাইব্যুনালে।
এছাড়া এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের আবেদন মঞ্জুর ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আজ ৩ অগাস্ট দিন ধার্য করা হয়। এনসিপির সমাবেশ প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা। রাজধানীর শহীদ মিনারের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে এরই মধ্যে যোগ দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার দুপুর ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এনসিপির বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে এনসিপির সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন রাজধানী ঢাকায়। জড়ো হচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণে। আজ ভোরেই টেকনাফ থেকে এসেছেন আলামিন রহমান। তিনি বলেন, এক দফার ঘোষক নাহিদ ভাইয়ের ডাকে সাড়া দিতে এখানে এসেছে। তাকে এক নজর দেখার ইচ্ছা। কক্সবাজার গিয়েছিল সে, তখন ভালো করে দেখতে পারেনি। আমরা নাহিদ ভাইকে নিয়ে গর্ব করি, তার নেতৃত্বে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাই। তিনি আরও বলেন, এনসিপিকে আমার ভালো লাগে। এনসিপি দেশের জন্য কাজ করবে, এখানে চাঁদাবাজি ও গুম হবে না। এদিকে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে শেষ হবে জুলাই পদযাত্রা। কখনো রাতে কখনো দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ছুটেছে নাগরিক পার্টি। রোদ কিংবা বৃষ্টিতে ভিজে মাইলের পর মাইল চষে বেরিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। দীর্ঘ এই পদযাত্রার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের নায়করা জনগণের কাছে পরিচয় করিয়েছেন তাদের দল এনসিপিকে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩। রাশিয়ার সেনাঘাঁটি ও একটি গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই হামলায় ৩ জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। শনিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা জানিয়েছে শুক্রবার রাতে বহু দূরে নিক্ষেপযোগ্য ড্রোন রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর প্রিমোরস্কো আক্তারেস্কের একটি সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানে। রাশিয়ার দক্ষিণ পেনজা অঞ্চলে ইলেকট্রোপ্রোবির নামের একটি কোম্পানিতেও হামলা চালানো হয়েছে, যা রাশিয়ান সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য কাজ করে বলে জানিয়েছে নিরাপত্তা পরিষেবা। এটি রাশিয়ার সামরিক ডিজিটাল নেটওয়ার্ক, বিমান চলাচলের সরঞ্জাম, সাঁজোয়া যান এবং জাহাজ তৈরি করে। পেনজা অঞ্চলের গভর্নর ওলেখ মেলিনিসেস্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, এই হামলায় এক নারী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় 9 ঘন্টার মধ্যে রুশ ভূখণ্ডে 112টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শুধু রোস্তভ অঞ্চলেই 34টি ড্রোন ধ্বংস হয়েছে। সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে আগুন ধরে যাওয়া একটি বাড়ির ভেতরে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। ভারপ্রাপ্ত রোস্তভ গভর্নর ইউরি সিলিওয়াসার বলেন, রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় একটি ভবনে আগুন লাগার পর একজন প্রহরী নিহত হয়েছেন। তিনি টেলিগ্রামে এক পোস্টে বলেন, সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করছে এবং 7টি জেলায় ড্রোন ধ্বংস করেছে। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের নেতাকর্মী। জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার দুপুর 1:50 দিকে হঠাৎ এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করে। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড় বৃষ্টি আসুক না কেন, আমরা সমাবেশ স্থল থেকে সরে যাইব না। সবকিছু উপেক্ষা করে এই সমাবেশ সফল করব। এরই মধ্যে শাহবাগের চারপাশে রাস্তায় কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্রদলের সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায়। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম বিকেল 3টায় শুরু হবে।